ভদ্রলোকের 4টা বাচ্চার ছবি দেখলাম, মেয়ে, এবং আমার মেয়ের বয়সের সমান একটা বাচ্চা হবে, মধ্যে দুইটা আমার একদম মেয়ের বয়সের কাছাকাছি, আর বড়টা ছোটটা ওরাও একেবারে মানে আমার মনে হয় এর পরপর পরপর 4-5 বছর মধ্যে বাচ্চাগুলি হওয়ার। মানে এত গায়ে লাগছে আমার, আমার মনে হইতেছে যে আমার বাচ্চারা দাঁড়ায় আছে, আমার লাশ আসছে বাসায় এই 4টা বাচ্চার কান্নার ছবি দেখে। তো কেউ কোনো অ্যান্সার দিতে পারতেছে না। আমি ওই জিনিসটাকেই বললাম যে এটা একটা আজগুবি একটা ঘটনা যে একে মানে মারতে হবে। তো এটা এটা একটা ষড়যন্ত্র হতে পারে যে এরকম একটা মানুষকে, যার বিরুদ্ধে কোনো ভার্চুয়ালি কোনো অভিযোগ নেই, যদিও অভিযোগ থাকলেও, চরমতম অভিযোগ থাকলেও আমরা মারা সাপোর্ট করি না, এবং এটা কখনোই সাপোর্ট করা উচিত না। ওইটা থেকেই আমাদের কনসেন্ট তার তো তৈরি করছিল যে যারা এই ধরনের এই ন্যাক্কারজনক আইন বানাইছে। আমি বলি র্যাবকে পুরোপুরি অ্যাবলিশ করা হোক, এবং এই এই ধরনের বিচার বহির্ভূত হত্যা যাতে না হয় সেটার জন্যই বাংলাদেশে নতুন দিনের মানে জাগরণ হয়েছে এখন। হ্যাঁ হ্যাঁ, নাগরিক কমিটি বা ছাত্রদের নতুন দল, যেটাই হচ্ছে গিয়ে তাদের একটা বড় ধরনের সম্ভাবনা আছে যে বাংলাদেশের নেক্সট বিগ পলিটিক্যাল পার্টি হওয়ার। কিন্তু সেই জন্য আমার মনে হয় যে এখানে বিএনপির সাথে তাদের এরকম একটা নেগোসিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা হতে পারে যে আগামী একটা বা ম্যাক্সিমাম দুইটা দুইটা নির্বাচন তোমরা আমাদের সাথে থাকবা। কি একটা সেন্ট্রিস্ট দল, তাদের জিয়াউর রহমান ছিল লিডার, তারপর খালেদা জিয়া, তাদের একটা ই ছিল। কিন্তু যখন জামাতের আদর্শ বিএনপির উপরে যায়, এটা না জামাত হইতে পারে না এটা বিএনপি হইতে পারে। তো সেই কারণে দেখা গেছে যে অনেকগুলা এই 2001 থেকে 6-এর যে ব্লান্ডার গুলার কারণে আমরা পিছিয়ে গেছি। এনিওয়ে, জামাতের এই এই যে এই হিস্টোরিক্যাল কারণে ওরা অলওয়েজ চায় যদি বিএনপি রিজেক্ট করে তারা দৌড়ে আওয়ামী লীগের কাছে যায়। আমরা যে এই কাজগুলো দেখতেছি এখন যে জামাত বিভিন্ন আওয়ামী লীগারদের তাদের দলে নিতে চাইতেছে, এবং আরেকটা মজার ব্যাপার বলি, এই দুইটা দলই তাদের ভিতরে ফ্যাসিজমের টেন্ডেন্সি আছে। এই বলি তারা আমাদের ইমাম ছিল, জর্জিতা ওয়াহি সিকান্দার, ওরা স্টুডেন্টরাই জিতছে, এবং তারাই সেই লাস্ট কোপটা দিছে। এটা এটা আমাদের স্বীকার করতেই হবে। তো এখন এদের কিন্তু একটা মানে একটা একটা তাদের একটা কি বলবো একটা অ্যাটিটিউড তৈরি হয়ে গেছে যে এই অথরিটিকে না মানার এবং সবাইকে চ্যালেঞ্জ করার। কারণ যাদের হাতে এত বড় একটা কি বলে সাফল্য এত সহজে এসে পড়ে, তারা কিন্তু মনে করে যে পৃথিবী আমার, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ওয়েস্টার। এবং এই ছাত্ররাও তাদের মানে সহজে বিএনপি তাদেরকে ইন্টিমিডেট করতে পারবে না, বরঞ্চ যেটা হবে যে তাদের বিএনপির সাথে থেকে শিখবে, এবং বিএনপি হয়তো তাদের সাথে কিছু কম্প্রোমাইজ করে সিট দিতে পারে, যেটা আমি জাস্ট স্পেকুলেশন করতেছি। এবং মজার ব্যাপার হচ্ছে স্টুডেন্টদের যে আইডিয়াগুলো এটা বিএনপি যদি মনে করে তখন, যে বিএনপি যদি চ্যালেঞ্জ ভোট করে তখন তারা এই আইডিয়াগুলো চুরি করবে। বেসিক্যালি সব দলই করে, আওয়ামী লীগের আইডিয়া বিএনপি চুরি করে, বিএনপি মানে চুরি করে কি আর কি, এক্সটেন্ড করে বা বড় করে। লাইক আমি জানি না এটা কিভাবে পসিবল, কারণ আহ, তার জামাত ইসলামের সাথে ইসলাম আছে, এবং তারা আইডেন্টিটি পলিটিক্স করে, তারা মেয়েদের অধিকার, 50% মানুষের অধিকার মানে রাজনীতি করার অধিকার নেই। তারা কিভাবে ইনক্লুসিভ পলিটিক্স করবে আই রিয়েলি ডোন্ট নো, বাট এটা তাদের পলিটিক্স, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দে ডুইং দ্য পলিটিক্স। জামাতের মেইন পার্টির এটা, কিন্তু জামাতের যে ফ্রিঞ্জ গ্রুপ ওরা স্ট্রেঞ্জলি ওরা করলো কি, ওরা বলে 24 দিয়ে 71 ঢেকে দিব। এখন 24 তোমার আমার আমাদের কাছে, আমাদের জেনারেশন সবার কাছে এটা জেনারেশনাল ট্রমা। 71 যাদের কাছে আছে, দের আর সো মেনি পিপল বাংলাদেশের জন্ম যেটার সাথে জড়িত, সেটাকে তুমি ই করবে কেমনে? একটা লোক কি এটা এসে এটা বলতে পারে যে ডিলিউশনাল। এক্স্যাক্টলি। যে এটা এটা আমি এটা ইসলামকে কমপ্লিটলি ঢাইলে একটা ঢাকা দিব মুক্তিযুদ্ধ দিয়ে, সেটা কি হয়েছে? রাইট। সেই চেষ্টা এটা তো মির্জা ভাই, করছে। এটা 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 যারা যারা এটা বলতেছে এটা না, তারা কোনো কমপ্লিটলি কিছু দিয়ে ডিলিউশনাল। তুমি কোনো কিছুকে ঢাকতে পারবে না, এটা তো ঢাকার ভাই কথাই না। প্রত্যেক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি নিয়মিত আলোচনায়। আমি এবং এই কথাটা বলতে আমার খুব ভালো লাগছে যে আমি নিয়মিত শব্দটা ব্যবহার করতে পারলাম, কারণ আমরা অনেক দিন পরে আমরা আজকে আমরা আস্তে আস্তে আমাদের সেই আগের যে পুরনো রুটিন, অর্থাৎ 5ই অগস্ট পূর্ববর্তী যে রুটিন ছিল সেই রুটিনে আমরা ফেরত আসার চেষ্টা করছি। এই জন্যই আমি বললাম যে নিয়মিত, কারণ এবং আজকে আমাদের কোনো বাইরের কোনো অতিথি নাই, আমরা তিনজন, আমি শাফায়াত আপনাদের সাথে যথারীতি আছি।
আমার সাথে আমাদের নিয়মিত দুইজন আলোচক মির্জা ভাই আছেন, রাশেদ ভাই আছেন। মির্জা ভাই, রাশেদ ভাই, ওয়েলকাম। তো থ্যাংক ইউ। আমরা আজকে মূলত আমাদের, হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে যে ঘটনাগুলা ঘটছে বা যেটা নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটা নিয়েই আমরা মূলত আজকের আমরা কথাবার্তা বলবো। তো আমার মনে হয় প্রথম যে বিষয়টা একদম বার্নিং যে ইস্যুটা এই মুহূর্তে একটা আলোচনায় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একজন যুব দলের একজন কর্মী কুমিল্লায় আহ নিরাপত্তা বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন। এখন আমি মৃত্যু হয়েছে বা নিহত হয়েছেন আমরা যেভাবেই বলি না কেন, কাস্টোডিয়াল কিলিং ওর কাস্টোডিয়াল ডেথ, আমি যেটাই বলি না কেন, তিনি প্রাণ হারিয়েছেন। তো এবং এটা নিয়ে অনেক রকমের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনলাইনে এটার অনেক রকমের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই বিষয়টা। তো রাশেদ ভাই, আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ সবাই ভাই। আমার কাছে যে ব্যাপারটা হলো এরকম যে আমরা শেখ হাসিনাকে বিদায় করাইছি কি জন্য? কারণ শেখ হাসিনা বাংলাদেশের রুল অফ ল পুরাপুরি ধ্বংস করে রেখে গেছে। মানুষকে বিনা বিচারে মারছে, মানুষকে কাস্টডিতে মারছে, মানুষকে গুম করে নিয়ে গেছে। তো শেখ হাসিনা পরবর্তী একটা সর্বনিম্ন স্ট্যান্ডার্ডও যেটা যদি আমরা ধরতে চাই সেটা হতে হবে একজন লোক অপরাধী হোক, নির্দোষ হোক, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষই সে হোক, তাকে তাকে কমপ্লিট প্রসেসের ভিতর দিয়ে নিতে হবে। তাকে আহ, আদালত বিচার করবে, আদালত তাকে শাস্তি দিবে, তাকে কাস্টডিতে থাকা অবস্থায় অত্যাচার করা যাবে না। এইটাই হলো মেইন সমস্যা। এই ঘটনাটা আবার ঘটলো শেখ হাসিনা চলে যাওয়ার পরে, এবং এমন একটা মানুষের সাথে ঘটলো। মানুষটা মারা যাওয়ার পর তার লাশের ছবি দেখলাম, তার পুরা পেছন দিক পুরাটা ভয়াবহ ভাবে মারা হয়েছে, মানে পুরা কালশিটে পড়ে গেছে। আবার শুনতেছি ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। পুরা ঘটনাটা অদ্ভুত। লোকটা আসছে তার বাবা মারা যাওয়ার পর ওই বিভিন্ন যে চুক্কুলখানি টুলখানি হয় সেগুলি করতে, সেখান থেকে লোকটাকে গভীর রাতে উঠায় নিয়ে গেছে। পরের দিন সেই লোককে নিয়ে তারা আবার যৌথ বাহিনী তার বাসায় গেছে, তাকে বসায় রেখে গাড়িতে তারা পুরা বাসা চেক করে কিচ্ছু পায় নাই তল্লাশি করে। বাড়ির লোকজন বলতেছে তাকে ওই সময় খুব নিস্তেজ দেখা যাচ্ছিল, তার মানে তাকে আগেই টর্চার করা হয়েছে। পরবর্তীতে পরের দিনই জানা গেল এই ভদ্রলোক মারা গেছে। এবং আমি আমার আমার কাছে এই জিনিসটা খুবই পার্সোনালি লাগছে দুইটা কারণে। একটা হলো এই জন্যই তো চিল্লাইলাম আমরা, ঠিক না সাফেদ ভাই? আমরা চিৎকার চেঁচামেচি হইচই প্রতিবাদ এই জন্যই করলাম। ইভেন ইয়েকে যখন মারা হয়েছে, এই বিচারপতি কালামানিকের মতো বদমাইশটাকে যখন মারা হয়েছে, আমরা তখন বলছি যে কাস্টডিতে মারা যাবে না। তারপর মানুষকে ডিম মারা হয়েছে, আদালতে মারা হয়েছে, আমরা বলছি পুলিশের হেফাজতে আদালতে আছে একজন, তাকে মারা যাবে না। বিচার করেন মানুষের। এই আমরা ওদের ক্ষেত্রে যেটা বলতেছি সেম ঘটনা এইখানে ঘটলো। আর আর দ্বিতীয় কারণ, ব্যক্তিগত কারণ যেটা, যে ও ভদ্রলোকের 4টা বাচ্চার ছবি দেখলাম, মেয়ে, এবং আমার মেয়ের বয়সের সমান একটা বাচ্চা হবে, মধ্যে দুইটা আমার একদম মেয়ের বয়সের কাছাকাছি, আর বড়টা ছোটটা ওরাও একেবারে মানে আমার মনে হয় এর পরপর পরপর 4-5 বছর মধ্যে বাচ্চাগুলি হওয়া। মানে এত গায়ে লাগছে আমার আমার মনে হইতেছে যে আমার বাচ্চারা দাঁড়ায় আছে, আমার লাশ আসছে বাসায় এই 4টা বাচ্চার কান্নার ছবি দেখে। এই তো আমরা দেখতেছি তো ভাই, মায়ের দোয়ার প্রোগ্রামগুলি দেখলে কলিজা ছিঁড়ে যাইতো, ঠিক না? আওয়ামী লীগের সময় এই ছোট ছোট মায়ের ডাক। বাচ্চারা তাদের বাবা মায়ের ডাক। মায়ের ডাক। মায়ের ডাক, মায়ের ডাক, দুঃখিত, এই এই ছবিগুলি নিয়ে দাঁড়াতে এই সেম জিনিস আবার দেখলাম। আর আরেকটা জিনিস এইখানে বলা অত্যন্ত জরুরি, ওই এইসবের কোনো টোকেন বিচার টিচার করলে হবে না। প্রত্যেকটা ঘটনা ধরে ধরে চেইন অফ কমান্ডে যেই জেনারেল অথবা যেই এসপি ডিআইজি যেই অর্ডারটা দিয়েছেন, সেখান থেকে শুরু করে একজন হাবিলদার বা একজন সর্বনিম্ন সেনা সদস্য পর্যন্ত যারা যারা এই পুরা প্রসেসের মধ্যে জড়িত ছিল তাদের সবার বিচার করতে হবে। এইগুলি করতে হবে, বিচার কোনোদিন কম্প্রোমাইজ করে হয় না। ইটস 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 বার্নিং ইস্যু। আর এই গভর্নমেন্টের আন্ডারেও যদি এগুলি হয়, ইউনূস সাহেবের মতো লোকের আন্ডারে যদি হয়, কারণ আমি আমারে কেউ মেরে ফেললো আমি বিশ্বাস করবো না যে ইউনূস সাহেবের সাপোর্ট আছে এগুলির প্রতি। আমার আমার যদি কেউ মেরে ফেলে তারপর আমি বিশ্বাস করবো না আদিল আদিল শুভ্র, তারপর হইলো গিয়ে আমাদের এই যে ছাত্র আছেন 3 জন, আসিফ নজরুল। তার না, আসিফ ব্যাপারটা নজরুল, হচ্ছে যে এটা একটা ওরে অদ্ভুত মেরে একটা ফেললো বিশ্বাস ঘটনা। করবো না। না মানে মির্জা ভাই, আমি শেষ করে দিই হ্যাঁ, হ্যাঁ। একটা লাইন বলে। এনাদের সমস্যা, স্পেশালি আসিফ নজরুল আর হইলো প্রফেসর ইউনুসের একটা মেইন সমস্যা আছে তাদের পার্সোনালিটির মধ্যে। তারা ভাবে যে সবাইকে তাদের ভালো পাইতে হবে। সবাই তো তাদের ভালো পাবে না। তুমি যখন রাষ্ট্রীয় দায়িত্ব আছে, তুমি
বড় অংশের মানুষের সুবিধা দেখতে হবে তোমাকে। এই জন্য কিছু মানুষ বিরক্ত হবে, আপনাকে শক্ত হইতে হবে, না হইলে তো এরকম ঘটনা ঘটতেই থাকবে। আম ডান, থ্যাংক ইউ। বিজয় ওকে। বলেন। না, না, আমি বলতেছিলাম যে আম, পুরো ঘটনাটাই এতই রহস্যজনক, মানে এটার কোনো আহ, মানে দ্যাটস দ্য থিং, কোনো এখানে সুষ্ঠু আসলে উত্তর মেজর নাই। ভাই রহস্যটাই তো, আমরা তো চাচ্ছি সেই রহস্যটাই উদ্ঘাটন হোক, হ্যাঁ, এটার হ্যাঁ, বিচারটা হোক, প্রপার প্রসিজার। এখন দেখেন, এবং যেটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা রাশেদ ভাই বললো, যে একদম টোকেন বিচার। হ্যাঁ, আপনি শুধু ওই জেনারেল কয়েকজনকে বিচার করলেন, বা পুলিশের আইজিপি কমিশনার জাতীয় র্যাঙ্কের কয়েকজনকে বিচার করে আপনারা ছেড়ে দিলেন, নো। এটা একদম পুরো চেইন ধরে ধরে আপনারা যদি এভাবে চিন্তা করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিউরেমবার্গ ট্রায়াল হলো, সেই ট্রায়ালে কিন্তু হ্যাঁ সব সিনিয়র যারা নাৎসি যে লিডারশিপ যারা ছিল তাদের বিচার হয়েছিল নিউরেমবার্গ ট্রায়ালে। বাট এছাড়া বাকি কিন্তু প্রত্যেকটা জায়গাতে, যেই সমস্ত এলাকাতে এরা নাৎসিরা হচ্ছে অ্যাট্রসিটি করেছিল, ওই সমস্ত প্রত্যেকটা এলাকায় একদম কিন্তু লোয়ার লেভেলের যারা, যে সমস্ত জার্মান নাৎসি সেখানে সৈনিক হতে পারে, ধরেন কনসেন্ট্রেশন ক্যাম্পের যারা গার্ড ছিল, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বিচার হয়েছে। এবং ধরেন আমি যদি এভাবে বলি যে পোল্যান্ডের কনসেন্ট্রেশন ক্যাম্পে যেই নাৎসি, ধরেন এসএস এর যে ইয়ে, ধরেন এমন গথ, যাকে নিয়ে ওই যে শিন্ডলার্স লিস্টের যে যাকে নিয়ে মুভিটা হয়েছিল, যে 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 ইয়ে ছিল, কনসেন্ট্রেশন ক্যাম্পের যে কমান্ডান্ট ছিল, হ্যাঁ, এমন গথের হ্যাঁ, হ্যাঁ। বিচার কিন্তু, এমন গথ তো জার্মান, কিন্তু তার বিচার কিন্তু হয়েছে পোল্যান্ডে। ওকে পোল্যান্ডে নিয়ে ওখানেই তাকে সেই পোলিশ আইনেই তাকে ফাঁসি, তার কিন্তু ফাঁসি হয়েছে, কারণ তার অ্যাট্রসিটি সব করেছে সে, সে পোলিশ নাগরিকদের সাথে করেছিল, এবং পোল্যান্ডই তার বিচার করেছে। তো এখন আমাদের ক্ষেত্রে তো আর এটা না, আমরা তো সব দেশের ভিতরেই কিন্তু, মানে দ্য পয়েন্ট বিং যে এখানে প্রত্যেকে এত বছর ধরে যেই সমস্ত আহ, মানে ইমম্যাটেরিয়াল, সে কে কোন লেভেলে ছিল, সে সিনিয়র লিডারশিপে ছিল নাকি, নাকি মিড লেভেল ছিল, নাকি একদম গ্রাউন্ড লেভেলের সে একজন কর্তা ব্যক্তি, সে হতে পারে অফিসার বা সৈনিক বা কনস্টেবল, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, বাট আচ্ছা, প্রত্যেকেরই আমরা এটা নেক্সট হওয়া। টপিকে যাই। ওই আমাদের যে, আমি যেটা বলতেছিলাম যে আসলে মানে এই 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 অবস্থায় একে মারার কোনো যৌক্তিকতা নেই, কারণ তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি কোনো কিছুর অভিযোগ নেই। আর বাংলাদেশে এরকম কোনো অবস্থা নেই যে, বাংলাদেশে প্রচুর চাঁদাবাজির অভিযোগ আছে, কিন্তু ওই সন্ত্রাসী যেই আহ, গত 20 বছরে যেগুলো আমরা দেখছি সেই ধরনের জঙ্গি বা একে মারার কোনো যৌক্তিকতাই নেই, যে কিভাবে মারলো, কেন মারলো, কেউ কোনো অ্যান্সার দিতে পারতেছে না। আমি ওই জিনিসটাকেই বললাম যে এটা একটা আজগুবি একটা ঘটনা যে একে মানে মারতে হবে। তো এটা এটা একটা ষড়যন্ত্র হতে পারে যে এরকম একটা মানুষকে, যার বিরুদ্ধে কোনো ভার্চুয়ালি কোনো অভিযোগ নেই, যদিও অভিযোগ থাকলেও, চরমতম অভিযোগ থাকলেও আমরা মারা সাপোর্ট করি না, এবং এটা কখনোই সাপোর্ট করা উচিত না। ওইটা থেকেই আমাদের কনসেন্ট তার তৈরি করছিল যে যারা এই ধরনের এই ন্যাক্কারজনক আইন বানাইছে। আমি বলি র্যাবকে পুরোপুরি অ্যাবলিশ করা হোক, এবং এই এই ধরনের বিচার বহির্ভূত হত্যা যাতে না হয়, সেটার জন্যই বাংলাদেশে নতুন দিনের মানে জাগরণ হয়েছে এখন। আচ্ছা, নেক্সট টপিক আমরা যে এটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আহ, এই জানাক আর বিএনপি কিভাবে তারা একে অপরের পাশে আসতেছে। তো আম, এটা নিয়ে প্রশ্ন বা কি এটা কিভাবে ই আমার একটা করা যায়? প্রশ্ন আছে বিদ্যা ভাই। হ্যাঁ। আমার প্রশ্নটা হলো এরকম, গত এক সপ্তাহ ধরে আমরা জানাককে দেখতেছি যে জানাক এবং জানাকের যে রিসোর্সেস গুলি অনলাইনে লেখালেখি করে এবং তারা তাদের নেতারা যে কথাবার্তা বলে, তারা এক ধরনের শিফট করতেছে, রাইটের থেকে সেন্টারের দিকে শিফট করতেছে। এই এবং এইটার একটা রিয়াকশনও হইতেছে। জামাত কেমন জানি একটা ভয় পেয়ে গেছে, নার্ভাস আচরণ করতেছে, তারা বিএনপির সাথে অ্যালাইন করার চেষ্টা করতেছে। আমরা কিছু বিএনপি মনে হয় সবাইকে দেখলে এরকম কিছু লোক আছে জামাতের, তারা হঠাৎ করে কথাবার্তা বলা শুরু করছে যে বিএনপি আর জামাত যেন একসাথে কাজ করে। এই যে জানাকের শিফটটা, আপনার কি মনে হয় কি জন্য জানাক এরকম রাইটার থেকে সেন্টারের দিকে শিফট করতেছে? আচ্ছা, থ্যাংক ইউ রাশেদ। আমি দুইটা ব্যাপার এখানে আমি উল্লেখ করব, এটা খুব ইম্পর্টেন্ট। দর্শক শ্রোতা যারা ইতিহাস জানতে চান, জামাতের যেই শিফটটা, একটা জামাতের একটা পরজীবিতার একটা টেন্ডেন্সি আছে। এটা 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 একটা মানে হিস্ট্রিক কারণ হয়েছে, ছোট দলগুলা বা যাদের শক্তি একটু কম থাকে, তারা চেষ্টা করে ইনফিল্ট্রেট করে তারপর তাদের ইনফ্লুয়েন্স বাড়াইতে। কারণ ন্যাচারাল ওয়েতে তারা কখনোই দেখে নাই। জামাতের বয়স আজকে প্রায় কত, 70-80 বছর হলো উপমহাদেশে, তাদের সব 91। জায়গায় হ্যাঁ, 91, হোয়াট এভার ইট ইজ, 100 বছরের কাছাকাছি বয়স, কিন্তু তারা
উপমহাদেশে সেই 5%, পাকিস্তানেও 5% বা আরো লেস, পাকিস্তানে সম্ভবত 1-2%, বাংলাদেশে 5%। বাংলাদেশে তাদের সর্বোচ্চ সাফল্য হলো 17টা 78 সিট পাওয়া। কিন্তু মানে জামাত যে ড্যামেজ গুলা করছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে না, 86-এ তারা বেইমানের মতো তারা এরশাদের সাথে নির্বাচনে গেছে, যেখানে প্রতিটা দল মানে প্যাক্ট করছিল যে নির্বাচনে যাবে না। ওই 86-র বেইমান চশমা পরা বুবুজান, এই কথাটা পপুলার হয়েছিল কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনা এই একটা রিজনে 90 ইলেকশন হারছে বলা হয়। জামাত ওই ইলেকশনে গেছিল। 96-এ তারা করলো কি, আম, আবারও আওয়ামী লীগের সাথে গেল, মানে এবং আওয়ামী লীগ সেই 21 বছর পর তারা দেশের কাছে মাফ চায়, যা যেই আওয়ামী লীগকে মানুষ ক্ষমতায় আসতে পারবে বলে কখনো মনে করতো না, তারা ক্ষমতায় আসলো জামাতের সাপোর্টে। সেই ইলেকশনে তারা পাইলে কত, 2টা সিট বা 3টা সিট। ঠিক আছে, মানে জাস্ট হরেবল রেজাল্ট চারটা কিন্তু। চারটা চারটা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে তারাকে ড্যামেজ করে দিল যে আওয়ামী লীগের তারা আসার রাস্তা করলো। তারপর বিএনপির সাথে জোট করলো, বিএনপির সাথে জোট করে যে প্রবলেমটা তৈরি করছে, এই দুইটা দল আলাদা। বিএনপি হলো কি একটা সেন্ট্রিস্ট দল। তাদের জিয়াউর রহমান ছিল লিডার, তারপর খালেদা জিয়া, তাদের একটা ছিল। কিন্তু যখন জামাতের আদর্শ বিএনপির উপরে যায়, এটা না জামাত হইতে পারে না এটা বিএনপি হইতে পারে, তো সেই কারণে দেখা গেছে যে অনেকগুলা এই 2001 থেকে 2006-এর যে ব্লান্ডার গুলার কারণে আমরা পিছিয়ে গেছি। এনিওয়ে, জামাতের এই এই যে এই হিস্টোরিক্যাল কারণে ওরা অলওয়েজ চায় যদি বিএনপি রিজেক্ট করে তারা দৌড়ে আওয়ামী লীগের কাছে যায়। আমরা যে এই কাজগুলো দেখতেছি এখন, যে জামাত বিভিন্ন আওয়ামী লীগারদের তাদের দলে নিতে চাইতেছে, এবং আরেকটা মজার ব্যাপার বলি, এই দুইটা দলই তাদের ভিতরে ফ্যাসিজমের টেন্ডেন্সি আছে। মানে ফ্যাসিজম বলতে কি বোঝায়, যে অন্যর অধিকার থাকবে না, তারা নিজেদেরই করবে। জামাত তো দাবি করে তারা সৎ লোকের দল, কিন্তু তারা এই যে মিথ্যার আশ্রয় নেয়, তারা অন্য দলে ভিড়ে যায়, আম, তারা যে কি বলে তারা আসলে কি করবে এটা তো তারা ক্ষমতা না পাইলে বোঝার কোনো উপায় নেই। কিন্তু মানে আনফরচুনেটলি অর ফরচুনেটলি তারা কখনোই ক্ষমতায় পায়নি, আমরা জানতেও পাইনি জামাত আসলে কি চায়। তো এই জামাতের যে শিফটিংটা এটা হয়েছে। আর এই যে জানাকের সাথে যে ছাত্র দলের যে ছাত্র বিএনপির যে যোগাযোগটা, সেটা একটা অ্যামেজিং একটা থিং আমি বলবো বাংলাদেশের জন্য। ছাত্রদের দলের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জামাত দ্বারা ইনফ্লুয়েন্সড, কিন্তু তারা সম্ভবত তারা নিজেরা খবর পাইছে, আমার যতটুকু অ্যাসেসমেন্ট, তারা নিজেরা সার্ভে করে দেখছে যে তারা ইলেকশনে তত ভালো করতে পারবে না। এই কারণে, এবং তারা একটু দিকভ্রান্ত ছিল কারণ তাদের অ্যাভারেজ বয়স 24 থেকে 25, এবং আসলে একটা কেওয়াজ, একটা নতুন দলের মধ্যে কয়েক মাস হচ্ছে, তারা অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝে না। তো তখন হয়েছে কি, তারা এখন রিয়েলাইজ করতেছে যে আসলে কি আমরা মানে অতটুকু পারবো কিনা। এবং তাদের মধ্যে এই ফাহাম ভাইয়ের শোটা আমি দেখলাম, ওখানে বলতেছেন উনি যে তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে যদি কোনোদিন আওয়ামী লীগ আসে তাহলে তো আমাদের ফাঁসি দিবে। তো এখন বিএনপি যেটা করছে সেটা হলো যে বিএনপির মধ্যে একটা বোধোদয় হয়েছে যে ওকে, বিএনপি কে কিন্তু এরা অ্যাটাক করতেছিল অনেক, মানে নোংরা নোংরা অ্যাটাক করছে এবং খুব বাজে বাজে মানে ইগিটি করছে, এবং ওই জামাতের যে এইসব টকিং পয়েন্টে সেই পয়েন্টে অ্যাটাক করছে। কিন্তু ওই অ্যাটাকের পরেও বিএনপি করলো কি, তাদেরকে ডেকে বললো যে ওকে ঠিক আছে, আমরা তোমাদের মানে উইল গিভ ইউ অ্যাডভাইস, উইল গিভ ইউ দ্য থিংস টু নো হাউ দ্য কান্ট্রি ওয়ার্কস, কিভাবে রান করে পলিটিক্স, কিভাবে রান করে মানে ভোটের পলিটিক্স কি কি হয়। এই সম্ভবত এটা এটা একটা অ্যালায়েন্স হয়েছে এটাতে। যেটা সুবিধা হবে, অনেকে বলতে পারে এটা একটা গৃহপালিত বিরোধী দল হবে, আমি এটা মোটেই বিশ্বাস করি না। কারণ এই স্টুডেন্টদের যে যতই দেখছি তারা কিন্তু শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারকে হারাইছে। আমরা যতই যাই বলি তারা আমাদের ইমাম ছিল, জর্জিতা ওয়াহি অফকোর্স, সিকান্দার, ওরা স্টুডেন্টরাই জিতছে, এবং তারাই সেই অফকোর্স। লাস্ট কোপটা দিছে। এটা এটা আমাদের স্বীকার করতেই হবে। তো এখন এদের কিন্তু একটা মানে একটা একটা তাদের একটা কি বলবো, একটা অ্যাটিটিউড তৈরি হয়ে গেছে যে এই অথরিটিকে না মানার এবং সবাইকে চ্যালেঞ্জ করার। কারণ যাদের হাতে এত বড় একটা কি বলে সাফল্য এত সহজে এসে পড়ে, তারা কিন্তু মনে করে যে পৃথিবী আমার, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ওয়েস্টার। এবং এই ছাত্ররাও তাদের
মানে সহজে বিএনপি তাদেরকে ইন্টিমিডেট করতে পারবে না, বরঞ্চ যেটা হবে যে তারা বিএনপির সাথে থেকে শিখবে, এবং বিএনপি হয়তো তাদের সাথে কিছু কম্প্রোমাইজ করে সিট দিতে পারে, যেটা আমি জাস্ট স্পেকুলেশন করতেছি। এবং মজার ব্যাপার হচ্ছে স্টুডেন্টদের যে আইডিয়াগুলা, এটা বিএনপি যদি মনে করে তখন, যে বিএনপি যদি চ্যালেঞ্জ বোধ করে তখন তারা এই আইডিয়াগুলো চুরি করবে। বেসিক্যালি সব দলই করে। আওয়ামী লীগের আইডিয়া বিএনপি চুরি করে, বিএনপি মানে চুরি করে কি আর কি, এক্সটেন্ড করে বা বড় করে, ওইটাকে আরো বেটার করার চেষ্টা করে, সব দলই করে। যেমন বর্তমানে তুমি দেখবা এই যে আম আদমি পার্টি আর বিজেপি দুজন দুজনকে কপি করার চেষ্টা করতে, কে সবচেয়ে বেশি সুবিধা। আলটিমেটলি এটা ব্যবসার মতো লাভ লাভ হয় কার? নাগরিকের লাভ হয়। তো যখন দুইটা দল একটা ভালোর জন্য কম্পিট করতে থাকে, তখন এটা বাংলাদেশের জন্য বিশাল সুখবর। তো সেই কারণে আমি খুবই আশাবাদী। এবং মির্জা ভাই, এখানে হ্যাঁ। একটু আমারও দু একটা টেক আছে। ধরুন, আমি এখানে তো আপনারা তো দুইটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, যে একটা হচ্ছে কি জামাত, আর একটা হচ্ছে কি যে নাগরিক কমিটি বা ছাত্রদের যে দল, যেটাই হচ্ছে। প্রথম কথা হচ্ছে কি, জামাতের ব্যাপারে যেটা বলছিলেন, যে হ্যাঁ, জামাত যে এত বছর ধরে, আহ আমি একদম নিউট্রাল পার্সপেক্টিভ থেকে যদি বলি, যে জামাত যদি কখনো, তারা যদি মনে করে যে এত এত বছর ধরে তারা কিন্তু, যেটা বললেন যে তারা পরজীবী, তারা তো ছোট দল হিসেবেই ছিল। এখন বাংলাদেশে আমাদের বর্তমানে যে রাজনৈতিক যে দৃশ্যপট, হ্যাঁ, যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, একটা বিশাল বড় শূন্যতা। কেন? আওয়ামী লীগ নাই, তাই তো? এই যে একটা শূন্যতা তৈরি হলো, এখন এই শূন্যতার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, এখন জামাতের সামনে একটা সুযোগ আসছে যে তারা বড় দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে। হুম তো ফার্স্ট অফ অল, তারা যে বড় দল হিসেবে, তাদেরকে তো সেটা নিজেকে আগে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ ভাই, আমি বড় দল হতে পারবো। তাদেরকে তো নিজেকে আগে এই বিশ্বাসটা আনতে হবে যে আমার পক্ষে সেই সুযোগটা আছে, আমার সেই ক্যাপাবিলিটি আছে। তো তারা যদি নিজেরাই যদি বিশ্বাস করতে চায় যে হ্যাঁ, আমি বড় দল হতে পারি, আমি বাংলাদেশের, আমি সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি হতে পারি এই মুহূর্তে, বিএনপির পরে আমরা সেকেন্ড লার্জেস্ট পার্টি। এখন তাকে তো আগে নিজে বিশ্বাস করতে হবে, এবং সেই বিশ্বাস থেকে তাকে ওই পরজীবিতার ওই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে, যে হ্যাঁ, আমাদেরকে উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ওন পলিটিক্স, আওয়ার ওন পলিসিস, হুম হুম আমাদের নিজস্ব এজেন্ডা। আপনি দেখেন, ইন্ডিয়াতে বিজেপির কিন্তু বয়স বেশি না। বিজেপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, এদের কিন্তু বয়স বেশি না। তাদের আসছে হচ্ছে কি সম্ভবত লেট 80s এ। তার এই কারণ, এর আগে তো হ্যাঁ, হুম তাদের তো আপনি বলতে পারেন হ্যাঁ, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটা অনেক বছরের, এটা শত বছরের প্রাচীন, এটা তাদের ফিডার অর্গানাইজেশন ছিল। বা হিন্দু মহাসভা, হিন্দু মহাজোট, এই জাতীয় পার্টিগুলা, এরাই আস্তে আস্তে ইভলভ করতে করতে লেট 80s এর দিকে সম্ভবত এসে তারা বিজেপি হিসেবে আত্মপ্রকাশ করলো। তো তারাও কিন্তু শুরুর দিকে এরকম ছোট ছোট অল্প অল্প করেই কিন্তু তারা ভোট পেয়ে পেয়ে পেয়ে, হঠাৎ করে তারা বাজপেয়ীকে দিয়ে তারা কিন্তু চলে আসলো ক্ষমতায়। এই যে, এবং অ্যাজ এ হোল ইন্ডিয়ারই কিন্তু তখন একটা পুরো বড় ধরনের একটা শিফট হয়েছে, সেকুলারিজম থেকে এই যে আলট্রা, মানে ইয়ের দিকে, মানে রাইটের দিকে, কিন্তু ইন্ডিয়ান পলিটিক্সেরও একটা বড় ধরনের শিফট ওইরকম একটা টাইমে হয়েছে। তো তারা কিন্তু, বিজেপি কুড রিড, ওই পালসটা তারা রিড করতে পেরেছিল। এখন জামাতকে ফার্স্ট অফ অল নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমার পক্ষে সম্ভব, আমি বাংলাদেশের একটা ওয়ান অফ দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টিজ আমি হতে পারবো। কিন্তু আমাকে সেই জন্য এই পরজীবিতার অভ্যাস ত্যাগ করতে হবে। আচ্ছা, নাম্বার টু হচ্ছে গিয়ে, এই যে ছাত্রদের পার্টি বা নাগরিক কমিটির সাথে বিএনপির যে একটা একটা পসিবল, আমরা যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তাদের ভিতরে হয়তো কোনো রকমের নেগোসিয়েশন বা ইয়ে, কোনো রকমের আলাপ আলোচনা চলছে। এটাকে আমি একদিক থেকে, আমি অবশ্যই এটাকে পজিটিভলি আমি দেখতে চাই। যেটা ওই যে ফাহ আব্দুল সালামের এটা তো আমিও দেখেছি, যে উনি বলতেছিলেন যে হ্যাঁ, তাদের ভিতরে একটা ভয় আছে, যদি কোনোভাবে আওয়ামী লীগ চলে আসে তাহলে তো আমাদেরকে একদম শেষ করে ফেলবে। তো এই জন্য হুম আমাদের এমন কারোর সাথে থাকতে হবে যারা হচ্ছে গিয়ে সামনের দিকে যারা জিতবে বা জেতার সম্ভাবনা যাদের বেশি। দ্যাটস ফাইন। আমি আরেকটা এখানে চিন্তা করতে চাই, যে এখানে মানে অ্যাজ এ হোল বাংলাদেশের স্বার্থেই তো আমাদের একটা বিরোধী দল দরকার, একটা স্ট্রং বিরোধী দল দরকার। এখন সেটা জামাত কি করবে না করবে সেটা জামাতের ব্যাপার। যেটা আমি বললাম, যে জামাতকে তো আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমি ওই রকম একটা অবস্থানে যেতে পারবো বা যেতে চাই। কিন্তু এখন বাকিরা তো আর সেই অপেক্ষায় বসে থাকবে না যে জামাত আগে নিজেকে স্ট্রং করবে, তারপরে আমরা আহ, তারা বিরোধী ধরবে। বাকিরা তো সেই আশায় বসে থাকবে না। এখন আমাদের বাকিদেরকে তো রেডি করতে হবে, আমাদের ফিল্ডটাকে তো আমাদেরকে রেডি করতে হবে। এবং এই জন্য আমার মনে হয় হ্যাঁ, নাগরিক কমিটি বা ছাত্রদের নতুন দল, যেটাই হচ্ছে গিয়ে, তাদের একটা বড় ধরনের সম্ভাবনা আছে যে বাংলাদেশের নেক্সট বিগ পলিটিক্যাল পার্টি হওয়ার। কিন্তু সেই জন্য আমার মনে হয় যে এখানে বিএনপির সাথে তাদের এরকম একটা নেগোসিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা হতে পারে, যে আগামী একটা বা ম্যাক্সিমাম দুইটা দুইটা নির্বাচন তোমরা আমাদের সাথে থাকবা। এতে করে কি হচ্ছে, যে তারা
ফার্স্ট অফ অল যেটা আপনি বলছিলেন, এদের সবার বয়স কম, এক্সপিরিয়েন্স নাই। তারা এই সময়টাকে এই নেক্সট 10 বছর আমরা যদি চিন্তা করি যে দুইটা ইলেকশন সাইকেল, যে তারা নিজেদের এক্সপিরিয়েন্স গেইন করবে, স্টেট ক্রাফট তারা শিখবে একটা বড় পার্টির সাথে থেকে, নাম্বার ওয়ান। তাদের যদি এরকম কোনো সেটেলমেন্ট হয় যে হ্যাঁ আমরা তোমাদেরকে কিছু আসন ছেড়ে দিব, আমরা মানে ভাগাভাগি করে আমরা প্রার্থী দিব, ঠিক আছে, তখন তো তোমাদেরকে, তাহলে তারা তারা কি হচ্ছে যে তারা পার্লামেন্টারি যে ডেমোক্রেসির ওই ওই এক্সপিরিয়েন্সটা তারা গেইন করলো। এন্ড এট দ্য সেম টাইম আমরা যতই বলি না কেন ভাই, একটা জাতীয় এখন তো সরকারের একটা মডেল আসলো আর কি। রাইট, হুম। জাতীয় সরকারের একটা মডেল হবে। এবং আমরা যতই বলি না কেন, তাদের তো এখনো তৃণমূলে, বাংলাদেশের গ্রামগঞ্জ গুলাতে এখন পর্যন্ত তাদের এক্স্যাক্টলি, সেই যেটা গ্রহণযোগ্যতা তৈরি যেটা হয়। ল্যাক করে তারা, এক্স্যাক্টলি, এটাই তাদের আপনার দরকার। আপনি তো ভাই শুধু শহরের ভোট দিয়ে আপনি তো সরকার কিছুই হবে বানাতে না, পারবেন না। কিছুই হবে আপনি তো না। বিরোধী দল হতে পারবেন না, আপনাকে শহরে সব মনে জায়গাতে হয় যেতে শহরে হবে। ছাত্ররা আরো বেশি জনপ্রিয় বিএনপি চেয়ে, আমার যেটা রাইট, মনে হয়। এখন হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে ওকে, আমি ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল এরকম বড় বড় শহর দেখে আমি যদি মনে করি যে ও, আরে বাপরে বাপ, ছাত্র তো একদম ফাটাই ফেলবে, নো ভাই, বাংলাদেশ তো শুধু আটটা আটটা শহর না, আটটা বা হ্যাঁ, 9টা শহর না। হ্যাঁ। বাংলাদেশ আপনাকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আপনাকে যেতে হবে, তাই না? তো এই গ্রামে গঞ্জে গিয়ে নিজেদের একটা ভিত তৈরি করার জন্য, নিজেদের ওই যে ফাউন্ডেশনটা তৈরি করার জন্য, একটা স্ট্রং একটা বেস, একটা সাপোর্টার বেস, একটা তৃণমূলের বেস তৈরি করার জন্য দে নিড টাইম এন্ড দে নিড এফোর্ট। এখন হ্যাঁ, অবশ্যই তাদেরকে আমরা ওই যে ভাতের মধ্যে মানে মানে ভাত মাখায় লোকমা তুলে খাওয়াই দিব না, তাদেরকে আমরা সময় দিতে চাই, সেই সুযোগটা দিতে চাই, কিন্তু কাজটা তাদেরকেই করতে হবে, না, গ্রামে গ্রামে, তারা তো গঞ্জে কিন্তু গঞ্জে। স্মার্ট, তুমি যদি দেখো দে আর ভেরি হ্যাঁ, স্মার্ট তারা which is কিন্তু। good, which is হুম। good and I appreciate। এবং আমার মনে হয় এইরকম একটা, তাদের যদি আন্ডারস্ট্যান্ডিংটা এরকমের হয়, এটা হলে আমার আমার কাছে মনে হয় দ্যাট উড বি দ্য বেস্ট কেস সিনারিও, যে হ্যাঁ আমরা আগামী একটা বা দুইটা ইলেকশন সাইকেল তোমরা আমাদের সাথে থাকো, এক্সপিরিয়েন্স গেইন করো, তোমাদের একটা এক্সপোজার হলো, তোমরা সংসদে আসো, দেখো, এন্ড দেন আস্তে আস্তে আফটার 2 ইলেকশন সাইকেল, ওকে, উই উইল পার্ট আওয়ার ওয়েজ, এন্ড দেন আমরা, তোমরা তোমাদের মতো থাকবা। রাশেদ ভাই। মানে উইথ অল আওয়ার হার্ট উই ওয়ান্ট দেম টু সাকসিড। আমরা জানি যে দিন শেষে আমরা একটা ডুও পার্টি সিস্টেমে যাব। সেই সিস্টেমে ওই ডুও পার্টির একটা বিএনপি থাকুক, আরেকটা আওয়ামী লীগ আর জামাত না হইলেই চলবে। ইভেন আমি বিএনপি সাপোর্টার হিসেবে বলতেছি, নেক্সট টার্মে গিয়ে যদি ছাত্ররা শক্তিশালী হয়ে বিএনপির ইলেকশনে হারায় দেয়, আই উইল বি মোর হ্যাপি, বিকজ বিএনপি কে পরের বার আরো ভালো কোনো প্রপোজাল নিয়ে আসতে হবে দেশের মানুষের কাছে। লিস্ট আওয়ামী লীগ আর জামাতের নোংরা রাজনীতির হাত থেকে আমরা বাঁচবো, একেবারে সরাসরি দেশের ক্ষতি করা রাজনীতি। হ্যাঁ আমি সেটা, এই রাশেদ ভাই, আপনি ঠিক আছে, আপনি ধরেন জামাতের প্রতি আমি বুঝতে পারতেছি যে আপনি ইয়ে করতেছেন, বাট আমি এক্ষেত্রে আমি জামাতকেও কিছুটা হলেও আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই। যেটা বললাম যে তাদেরকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমার পক্ষে সম্ভব, আমরা ওইরকম একটা পলিটিক্যাল একটা একটা ইয়ে আমরা অবস্থান আমরা তৈরি করতে পারবো, এবং না, ওই দ্যাট ইজ পরজীবিতার অভ্যাস ওয়েল এন্ড তাদেরকে গুড। বের হয়ে আসতে হবে। আচ্ছা, এখানে দর্শকের জন্য বলে রাখা ভালো, আমরা, আমি আর রাশেদ, উই আর vehemently against জামাত for some ideological reason, for their politics or whatever. Shafayat is more like a neutral, ও অতটা প্রবলেম দেখে না, বাট আমি সাফায়াতের কয়েকটা প্রবলেম, মানে ওর যেই কথাগুলো বললো এটার বিপরীতে বলতে চাই যে জামাত যে কাজগুলো করছে, দে হ্যাড আ ক্লিন স্লেট। আমরা যেটা দেখছি 2 জুলাইয়ের পরে, জুলাইয়ের সবচেয়ে বড় স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার। আমরা আমরা প্রাউডলি, বাংলাদেশের মানুষ প্রাউডলি, যেটা আনথিঙ্কেবল, যেটা পুরো হাসিনা সরকারের ভিতরে দিছে, যে রাজাকার শব্দটাকে ওন করছি আমরা, তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। ঠিক আছে, তো তখন তারা যেটা শুরু করলো, তারা প্রথমে বলা শুরু করলো, বাই দ্য ওয়ে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, এটা তোমাদের জন্য, দর্শকদের জন্য, সেটা হলো যে আমাদের মেইন পার্টি কিন্তু কমপ্লিটলি অ্যালাইন্ড উইথ বিএনপি। বিএনপি যেটা বলে মনে হয় যে হুবহু কপি করতেছে। বিএনপি হ্যাঁ, বলতেছে যে গত ওকে, কিছুদিন ধরে তাই ঠিক আছে, করতেছে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব, হ্যাঁ আমি করতে দিব, ভারত ভালো, হ্যাঁ ভারত ভালো। কালকে দেখলাম বলতেছে যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করবো না, মানে যেটা আনথিঙ্কেবল। পিনাকি ভট্টাচার্য নিজেই বলতেছে জামাত আসলে লিবারাল পলিটিক্স এর দিকে যেতেছে, উইচ ইজ লাইক, আমি জানি না এটা কিভাবে পসিবল, কারণ আহ, তার জামাত ইসলামের সাথে ইসলাম আছে, এবং তারা আইডেন্টিটি পলিটিক্স করে, তারা মেয়েদের অধিকার, 50% মানুষের অধিকার, মানে রাজনীতি করার অধিকার নেই, তারা কিভাবে ইনক্লুসিভ পলিটিক্স করবে আই রিয়েলি ডোন্ট নো। বাট এটা তাদের পলিটিক্স, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দে ডুইং দ্য পলিটিক্স। জামাতের মেইন পার্টির এটা, কিন্তু জামাতের যে ফ্রিঞ্জ গ্রুপ, ওরা স্ট্রেঞ্জলি ওরা করলো কি, ওরা বলে 24 দিয়ে 71 ঢেকে দিব। এখন 24 তোমার আমার, আমাদের কাছে, আমাদের জেনারেশন সবার কাছে এটা জেনারেশনাল ট্রমা। 71 যাদের কাছে আছে, দের আর সো মেনি পিপল বাংলাদেশের জন্ম যেটার সাথে জড়িত,
সেটাকে তুমি ই করবে কেমনে? একটা লোক কি এটা আইসা এটা বলতে পারে যে ডিলিউশনাল। এক্স্যাক্টলি। যে এটা এটা আমি এটা ইসলামকে কমপ্লিটলি ঢাইলে ঢাকা দিব মুক্তিযুদ্ধ দিয়ে, সেটা কি হইছে? রাইট। সেই চেষ্টা এটা তো মির্জা ভাই, করছে। এটা 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 যারা যারা এটা বলতেছে এটা দে না, আর কোনো কমপ্লিটলি কিছু দিয়ে ডিলিউশনাল। তুমি কোনো কিছুকে ঢাকতে পারবে না, এটা তো ঢাকার ভাই কথাই না। প্রত্যেকটা মানে আমাদের দেখেন না, 71 এই জাস্ট আওয়ার। আমি ওটাই বলতেছি। জাস্ট আমাকে একটা সেকেন্ড আমি ফিনিশ করে দিই। সেটা হলো যে এই যে এই চেষ্টাগুলো যারা করলো, এটা মানে হিউজলি ব্যাকফায়ার করছে অন দেয়ার ফেস। কি হলো, ছাত্ররা সম্পূর্ণ তাদের ডিজন করলো। তারেক রহমান নিজে এসে বলল, এই বিএনপির অ্যাক্টিভিস্টরা খেপে গেল, প্রগতিশীলরা তো আছেই। মানে পুরা যেখানে ডিসেম্বরে তারা পুরা হই হই করে পুরো, মানে বাংলাদেশ তো এমনিতেই ডানপন্থী মানে বাংলাদেশের বেশিরভাগ জনগণই আসলে ডানপন্থী। তারপরও সেন্ট্রিস্টদের একটা একটা বিশাল একটা ই আছে, কারণ পলিটিক্স, একটা যে পাওয়ার পলিটিক্স সেটা কন্ট্রোল করে সেন্ট্রিস্টরা। কিন্তু ডানপন্থীদের একটা মোটামুটি তারা রাজনীতিটা ঘুচায় আনছিল যে, এবং সেন্ট্রিস্টদের মোটামুটি একদম সাইড করে দিচ্ছিল সেই এই ডিসেম্বরে। আজকে জানুয়ারিতে এসে পুরো ঘটনা শিফট হয়ে গেল একদম, একদম 100%। দে আর নো ওয়্যার। এবং এটা করলো তারা শুধু তাদের নিজেদের ইনকোয়ার। আমার মতে, যদি আমি যাতে জামাতের ওয়েল উইশার যদিও আমি না, তারপর আমার যেটা মনে হয় যে আমরা একটা শো এর আয়োজন করছিলাম এখানে, আমার মনে হয় যে তারা যদি 71-এর ব্যাপারে সেটেল করে, মানে মানুষের তো একটা, তাদের, তারা গত 17 বছর তারা ইমেন্সলি অত্যাচারিত হয়েছে, মানুষের একটা সিম্প্যাথি আছে তাদের প্রতি। তারা কিন্তু পারতো ওই ক্লিন স্লেটটা তারা দিয়ে এটাকে শুরু ক্যাপিটাল করতে। করতে পারে নাই, এই পারে নাই, জিনিসটাকে ক্যাপিটাল তারা করতে পারে পারে নাই নাই। এটা করতে। রাইট। এনিওয়ে, এটাই বলতেছিলাম। থ্যাঙ্কস। এখন ওইটাই আপনি ঠিক আমি যেটা এখানে আমার শুধু মানে ইনপুট একটাই কি দেখেন, আমাদের প্রত্যেকটা ঘটনাই সেই সময়কার বাস্তবতা। আমাদের 71 সালের বাস্তবতা মুক্তিযুদ্ধ, এটাকে অস্বীকার করার উপায় নাই। কারণ ওই হুম। সময় আমাদের মানে ইট ওয়াজ আ পয়েন্ট অফ নো রিটার্ন, তাই না? আপনি 25শে মার্চ হয়ে এখন হ্যাঁ, আপনারা, হ্যাঁ, অনেক রকমের বিতর্ক থাকতে পারে যে হ্যাঁ 25শে মার্চের আগে বিভিন্ন রকমের পাল্টাপাল্টি ইয়ে হয়েছে, ওখানে রক্তারক্তি হয়েছে, আমরাও আমাদের হাতে অনেক বিহারিরা বা অবাঙালি পাকিস্তানিদের মৃত্যু ঘটেছে, আপনারা এই ধরনের অনেক রকম কথাবার্তা হতে পারে। কিন্তু 25শে মার্চ যখন একবার ঘটে গেল, অপারেশন সার্চলাইট যখন হয়ে গেল, এরপরে তো দ্যার ইজ নো টার্নিং ব্যাক। এরপরে নো পয়েন্ট অফ রিটার্ন। সেই সময়কার বাস্তবতাই ছিল মুক্তিযুদ্ধ, এটাকে অস্বীকার করার উপায় নাই। 75 সালের বাস্তবতাই হচ্ছে 15ই আগস্ট, 75 সালের বাস্তবতা হচ্ছে 7ই নভেম্বর, অস্বীকার করার উপায় নাই। ওই সময়কার ওই যে কি ডক্ট্রিন অফ নেসেসিটি, তাই না? হুম। 90-এর বাস্তবতাই হচ্ছে সেই গণ আন্দোলন, এরশাদের পতন, এটা সেই সময়কার বাস্তবতা ছিল। তেমনি একইভাবে 24-এর বাস্তবতা হচ্ছে 5ই আগস্ট। একটার সাথে মানে কোনোভাবেই একটাকে দিয়ে আরেকটাকে, এটা তো ভাই ওই যে ফিজিক্স না, যে একের ক্রিয়াকে আরেকজন নাকচ করে দেয়, এরকম আমরা ফিজিক্সে পড়তাম না? এটা তো এরকম কিছু না। প্রত্যেকটা সময়ের বাস্তবতাকে আমার অ্যাকনলেজ করতে হবে, করেই হচ্ছে গিয়ে দেন উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড। এখানে মানে মানে এই জিনিসটা দিয়ে যারা, কেউ যদি এরকম চিন্তা করে থাকে, কেউ যদি মানে সেটা যে পার্টি হোক না কেন, আই ডোন্ট কেয়ার, মানে দ্যাটস কমপ্লিটলি এটা ডিলিউশনাল একটা চিন্তা। হ্যাঁ, তো এটা যাই এটা হোক। এটা ওরা কালেক্টিভলি করছে। এবং ওই যে যেটা বললাম, অনলাইনে কিছু ফ্রিঞ্জ গ্রুপ আছে ফার রাইট, যারা ওই যে ট্রাম্প আচ্ছা, হইতে আর চাচ্ছে। আর একটা জিনিস মির্জা ভাই, খুব সাফেদ ভাই, হ্যাঁ। এই পয়েন্টে একটা প্রশ্ন ছিল। এই পয়েন্টে একটা প্রশ্ন ছিল যে এই যে ফ্রেঞ্চ গ্রুপের কথা বলতেছেন না জামাতের, যে জানা যত দূরে সরে যাইতেছে জামাতের কাছ থেকে, জামাতরে অনলাইনে তত ইনসিকিউর মনে হইতেছে। এবং এই ইনসিকিউরিটি থেকে জামাতের একটা গ্রুপ, যারা ইদানিং আবার একটা শাহবাগ হবে, সেই শাহবাগদের থেকে তাদের ফাঁসি দেওয়া হবে, এই যে একটা নতুন আলাপ তুলছে, দিস ইজ ফানি বাট এনিওয়ে, তারা তো ইনসিকিউর ফিল করতেছে। মানে তারা এইটা করে মানে কোন অ্যাঙ্গেলে, কারণ ওরা প্রত্যেকটা জিনিস সুচিন্তিত ভাবে করে, তাদের একটা অ্যাঙ্গেল আছে। আমি এই অ্যাঙ্গেলটা বুঝতে পারতেছি না যে তারা আসলে কোন অ্যাঙ্গেলে এই কথাটা বলতেছে, এটা এটা না, বললে তারা আমার কাছে খেপিয়ে মনে হয় ফেলবে। কি রাশেদ ভাই, এটা আমার মনে হয় কি একটা জাস্ট জুজুর ভয় দেখানো, জুজুর ভয়, আর কিছুই না। এখন যারা এই কাজটা করতেছে দেখেন, আমাদের এই যে যখন ইসরায়েলে এই যে গাজা মানে গাজায় যখন ইসরায়েলিরা এই যে জেনোসাইড যে এতদিন হচ্ছিল, তো যখন আইসিসি তে মামলা হয়ে গেল, আইসিসি তে মামলা হলো এবং আইসিসি সেই এটার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে ফেললো নেতানিয়াহুর বিরুদ্ধে। আমেরিকাতে আমেরিকান পলিটিশিয়ান, আপনি আরো ভালো মতোই জানেন, আমেরিকান হ্যাঁ, পলিটিশিয়ানরা পাগল হয়ে তাদের মাথা খারাপ হয়ে গেলে তারা আইসিসি কে নিষেধাজ্ঞা দেয়। করিম খানের উপরে ওই যে আইসিসির যে চিফ প্রসিকিউটর করিম হ্যাঁ, খানকে হ্যাঁ। তারা নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, এই সেই। লিন্ডসে লোহানের মতো সেনেটররা বলে কি বলতেছে, হ্যাঁ দিস ইজ, তারা ইসরায়েলকে দিয়ে শুরু করছে, নেক্সট দে উইল কাম ফর আস। মানে এই যে জুজুর ভয় দেখানো, দে উইল কাম ফর আস, এই জন্য আমাদেরকে এখন আমরা আইসিসি কে আমরা ইচ্ছা মতো আমরা স্যাংশন দিব, এটা করবো বিকজ দে উইল কাম ফর আস। কোন, এটা কিন্তু জাস্ট জুজুর ভয় ছাড়া আর কিচ্ছু না।
এখন এই কাজগুলো যারা করতেছে যে হ্যাঁ আবার আরেকটা শাহবাগ হয়ে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ফাঁসি দিয়ে দিবে, আমার কাছে মনে হচ্ছে জাস্ট একটা জুজুর ভয় দেখায়। এই যে এখনকার যে একটা ফ্লুইড সিচুয়েশন, এই ফ্লুইড সিচুয়েশনটাকে আরেকটু প্রলং করা। হ্যাঁ, তো আমি প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হলো যে এই জামায়াতের যেটা হয়েছে যে মানে তারা পরাজয়টাকে কোনোভাবে মাইনে নিতে পারতেছে না। মানুষের জীবনে উত্থান পতন বা একটা খেলোয়াড় যদি প্র- মানে আমরা যদি প্রফেশনাল দৃষ্টিভঙ্গি হার জিত আছে সব জায়গায়, তারা 71-এ হারছে। এই হারটাকে তারা কোনোভাবেই মানবে না, এবং তারা যে ঠিক ছিল এটাই তারা অলওয়েজ প্রতিষ্ঠা করতে যায়, এবং প্রতিষ্ঠা করতে গিয়ে ওইটা হিতে বিপরীত হয়। এই যে ধরো ছাত্র সংসদের যেই লোকটা, ওই আফগানি যে লোকটা যে লেখলো কি, কিছু কিছু মুসলমান আম, দিকভ্রান্ত হয়ে ভুলে চলে গেছে মুক্তিযুদ্ধ করতে, মানে কত বড় অপমানজনক ও একটা ভাই। কথা। এবং কেউ এটা মানে নিবে, এটা চূড়ান্ত ভাবে তাদের মুখের উপর ব্যাকফায়ার করছে। মানে আমরা তো রাশেদ ফাইট করতেছে, রাশেদ তো জামাত বিরোধী জাতির জনক উপাধি পাইছে। তো এখন মানে যেই আহ, মানে সেই আমাদের আসলে তেমন কিছু করতে হয় নাই, মানে জাস্ট ওরাই আমাদের হাতে অস্ত্রগুলো তুলে দিতেছে, তুমি যদি চিন্তা করো, এবং আমরা জাস্ট ওটাকে ইউজ করছি। তো এখন মির্জা মানে ভাই, জামাত তো আলটিমেটলি সবসময় এই কাজটাই করে। হ্যাঁ, যে হিউজলি মানে বুলশিট করে। তো এখন যেটা মানে এই যে শাহবাগের যে কথাটা, এটা জাস্ট ভিকটিমবাদী মেন্টালিটি একটা। তোমরা হাইরা গেছো, মানে যুদ্ধটা হইতেছিল বেসিক্যালি ওরা অনলাইন স্ফিয়ারটা দখল করতে চাইছে, এবং তাদের বিভিন্ন বট বাহিনী, ভেরি ইম্পর্টেন্ট, এটা যারা জানেন না হয়তো, এই শত শত হাজার হাজার বট দিয়ে আমাদের এই সাফায়েতের রাশেদের অ্যাকাউন্ট তো বন্ধ করে দিয়েছিল, আমার অ্যাকাউন্ট 1 মাসের জন্য নষ্ট করে দিয়েছিল। এরা ফেক আইডি দিয়ে আক্রমণ করে, এরা মানে এরকম করে। এটা ছিল আওয়ামী লীগের আন্ডারে, এখন এটা কার আন্ডারে জানি না, ডিজিএফআই এর কাছে থাকতে পারে, বাট এরা জামাতি পারপাস মানে সার্ভ করতেছিল। অনলাইনের যেই আইডিয়া, যে ক্ষেত্রটা সেটা দখল করার বেলায় তারা ফেল করলো। ফেল করার পর তারা কি বললো যে আরেকটা শাহবাগ, আমরা তো জীবনও চাই না আরেকটা শাহবাগ হবে। আমি নিজে শাহবাগী ছিলাম। তো আমি তো মানে আমি যদিও আম নট এশেইমড দ্যাট আমি শাহবাগে গেছি বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি ওখানে, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে ইন সাম হাউ আমি আসলে ওদেরকে মানে মানে হেল্প করছি। মানে আমার কারণে আমি যদিও একটা প্রিন্সিপাল স্ট্যান্স নিয়েছিলাম, আমার আবেগটাকে পুঁজি করে আমাকে বোকা বানানো হয়েছে। ম্যাক্সিমাম শাহবাগে যারা এই যে গেছে বাংলাদেশের একই অবস্থা, যে মানে এটা করছে। তো সেই শাহবাগে যারা শা- এটা তো বহু বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ শাহবাগের সাথে জড়িত ছিল, এরা কখনো এটা চাবে না। তো এটা মিথ্যা কথা বলতেছে, আসলে শাহবাগ কখনোই হবে না। হ্যাঁ, শাহবাগ হবে না, বাট তোমরা যদি মুক্তিযুদ্ধ মানে ই করে দিতে চাও, আমরা তো এটা মানবো না। তোমরা যদি বলো যে মুক্তিযুদ্ধ এই করে দাও, আমরা তো মুক্তিযুদ্ধ চাই না, আমরা এগুলো নিয়ে কথাই বলতে চাই না। কে চায় মুক্তিযুদ্ধ নিয়ে মানে কথা বলতে এখানে এখানে? জিনিসটা না, না এনে এখানে মুক্তি জিনিসটা না, হচ্ছে কি, সাফেদ একটা সেকেন্ড, মুক্তিযুদ্ধ নিয়ে এখন আমার কথা বলার কোনো মানে আছে? আজকে 70 বছর পর দেশের দ্রব্যমূল্যের কি হইব, রাজনৈতিক ব্যবস্থা কি হইব, সংসদ কি হইব, দারুণ দারুণ ডিবেট হবে, দারুণ দারুণ আমরা সামনের দিকে আগে যাবো। জামায়াত একটা প্রস্তাব নিয়ে আসবে, বিএনপি একটা প্রস্তাব, জানাক একটা প্রস্তাব নিয়ে আসবে, ওই বাম দল একটা, এগুলা নিয়ে এক সুন্দর ডিবেট হবে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো মানে আছে? ওটা একটা সেটেল বিষয়, শেষ হয়ে গেছে। তোমরা টাইনে আনছো মুক্তিযুদ্ধ, তোমরা ধরা খাইছো, এবং ধরা খাওয়ার পর এখন কি বলতেছো যে আর একটা স্বাভাবিক হবে, আমাদের ফাঁসি হবে। হবে না ভাই, মিথ্যা কথা, কেউ ফাঁসি দিবে না কেউরে। আমরা চাইও না এটা কাউরে ফাঁসি দিতে। তোমরা আমাদের সাথী ভাই ছিলা জুলাই আন্দোলনে যারা ছিল, তারা আমার ভাই। এদের এগুলো বললে লাভ নেই, আমরা বলছি তোমরা মাফ চাও। তোমরা নিজেরা নিজেরা কুয়া খাচ্ছ আমার জন্য, এবং কুয়া খাইতে নিজেরাই পড়ছো এটার মধ্যে, এখন এগুলো বলে লাভ নেই। জাস্ট এতটুকুই বললাম, এটাই। আচ্ছা তাইলে আমাদের আছে না লাস্ট যে যে লাস্ট যে বিষয়টা টপিক, নিয়ে আমি হ্যাঁ আমি এটা আমি প্রশ্ন করি, এটা সাফায়েতের জন্য প্রশ্ন। আমরা কয়েকদিন পর পরই দেখি যে এটা একটা হাস্যকর ব্যাপার যে সেনাবাহিনীতে বিশাল বিশাল কু হয় পরে। এই সামি এবং যে ইসে আছে, এই এরা খবর দেয় যে আসলে এরকম কোনো কু হবে না। আমার মনে হয় এটা ইন্ডিয়ার এটা ছড়ায় মানে। ভাই মানে ইন্ডিয়া ইন্ডিয়া না, তারা স্বপ্ন দেখতে দেখতে তাদের এত স্বপ্নদোষ হয়ে যাচ্ছে ইদানিং। হ্যাঁ, ওদের হুম। একটা করে প্রত্যেক সপ্তাহে ওদের একবার করে স্বপ্নদোষ হয়, আর বাংলাদেশে আর্মিতে কু হয়ে যায়। তো দেখেন, কু কু যে হবে, কুটা করবে কে? ফার্স্ট অফ অল কু করতে হলে তো এখনকার বর্তমানের বাস্তবতায়
এই এবং বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী যে বাস্তবতায় এখন তো আমাদের আর্মিতে এমনকি যারা জেনারেল আছেন ওনারাও জানেন এখন কু করতে হলে আপনাকে তো আপনার যারা মিড র্যাঙ্কিং অফিসাররা বা জুনিয়র অফিসাররা বা সৈনিকরা তাদেরকে ইউ হ্যাভ টু সেল দি আইডিয়া টু দেম, আগে তাদেরকে তো কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমাদের এই মুহূর্তে কু এইরকম এই কারণে কু করতে করতে হবে। তো এখন এই বাস্তবতাতে তো ভাই মানে কেউই, নো নো ওয়ান উইল বি কনভিন্সড, কেউই কনভিন্সড হবে না। বিশেষ করে এখন ধরেন আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে আর্মি ডেপ্লয়েড, ঠিক আছে, একদম সারা দেশে আর্মি ছড়ানো আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যারা এখন একটা ইউনিট, যারা ব্যাটালিয়নের যারা সিও কমান্ডিং অফিসার যারা, তারা তো মোটামুটি সব আমার সমসাময়িক, হয় আমার কোর্সমেট আর নাইলে আমার হয়তো পিঠাপিঠি সিনিয়র জুনিয়র, এখন তো আমার জুনিয়ররাও সবাই সিও হয়ে গেছে। হুম। তো তাদের যে মেন্টালিটি, মানে ওদের যে মেন্টালিটি আমারও একই মেন্টালিটি ভাই, আমরা তো একই সাথে একই সাথে এত বছর ছিলাম। আমি আই ক্যান থিঙ্ক লাইক দেম। ওরা, ওদের প্রত্যেকটা অফিসারের মাথায় কি কি চিন্তা হচ্ছে আমি একদম আই ক্যান অ্যাবসলিউটলি রিড, আমি পড়তে পারি। আমাদের চাকরির শুরুটা যখন হয়েছিল সেই জরুরি অবস্থার ওই সময়টাতে, হ্যাঁ আমরা তো, আমি নিজেই তো 2006-এর ডিসেম্বরে কমিশন, আমি আর্মিতে এসেই আমি আমি জরুরি অবস্থা সাথে ঠিক 2 সপ্তাহ পরেই 11 আমি সেই 111 আমি দেখেছি। এবং সেই 111 পরবর্তী সেই বাস্তবতা আমাদের যে সেই যে জরুরি অবস্থা 1.5 বছরের মতো সময় ধরে যে সেই সময়টা আমি দেখেছি। এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য, এবং বিশেষ করে এবং যাদের কথা এখন বলছি যে এখন গ্রাউন্ড লেভেলে যারা সিও এক একটা ইউনিট যারা কমান্ড করছে তারা সবাই দেখেছে সেই সময়কার বাস্তবতা। এবং সেই বাস্তবতায় ভাই আমি জানি এটা কোনো সুখকর অভিজ্ঞতা ছিল না আমাদের জন্য। 111 আর্মির জন্য ইট ওয়াজ এ ডিজাস্টার। হুম। হুম। ওই 1.5 বছরে এবং সব দিক থেকে আমরা আমরা উই ওয়ার দ্য লুজার্স। আমাদের আর্মির, আমাদের কমব্যাট এফিসিয়েন্সি, আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি, কারণ স্বাভাবিক আপনি 1.5 বছর ক্যান্টনমেন্টের বাইরে আর্মিকে রাখা মানে হচ্ছে আমি আমার রেগুলার ট্রেনিং অ্যাক্টিভিটিস করতে পারবো না। আমি যদি আমার রেগুলার ট্রেনিং অ্যাক্টিভিটিস না করতে পারি আমার কম্পিটিভ এফিসিয়েন্সি কিভাবে থাকবে, আমার অপারেশনাল এফিসিয়েন্সি কিভাবে থাকবে? আমার তো এটা ওই করার ওই কাজ, ওইটা তো করা আমার কাজ না। আমার তো কাজ হচ্ছে আমি ট্রেনিং করব, আমি আমার হুম। বিভিন্ন, আমি অ্যাটাক ডিফেন্স, আমি বিভিন্ন অপারেশন, আমি আমার ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমরা কাজ করব, আমরা ফায়ারিং এফিসিয়েন্সি নিয়ে কাজ করব, আমরা এগুলা করব ভাই। আমার তো ওই রাস্তায় গিয়ে ওই ট্রাফিক কন্ট্রোল করা আর ওই কি বলে মানুষের বাজারে বাজারে ঘুরে বেড়ানো তো আর আমার কাজ না। বাট আমরা ওইটাই মানে উই হ্যাড টু ডু ইট। এবং এবং এটার পরে মানে কি হলো, আমাদের আর্মিতে আমাদের এই যে অপারেশনাল এফিসিয়েন্সি, আমাদের ট্রেনিং এফিসিয়েন্সি, আমাদের মানে ব্যাটল এফিসিয়েন্সি সবকিছু ডিক্লাইন করলো। সবচেয়ে বড় কথা আমাদের ডিসিপ্লিনে একটা হরিবল ডিক্লাইন ছিল সেই সময়টা। স্বাভাবিক, আপনি যখন এত লম্বা সময়ের জন্য আপনি আর্মিকে গ্রাউন্ডে একদম সিভিলিয়ানদের মধ্যে ছেড়ে দিবেন, এটা খুবই স্বাভাবিক একটা, এটা হবে, এটা হতে বাধ্য। আমি জানি ভাই আমার নিজের চোখে দেখা কত অফিসার, কত সৈনিকের ঘর ভেঙে গেছে বিভিন্ন রকমের পারিবারিক কারণ। এতটা লম্বা সময় ধরে আপনি যখন, আমরা সবাই পরিবার থেকে দূরে, অনেক ধরনের দূর, ভাই আমরা তো সবাই কেউ ফেরেশতা না, মানুষ। এই যে এত লম্বা সময় ধরে যে সবাই বাইরে ছিল, অনেক রকমের স্খলন অনেকের ভিতরে দেখা গেছে, অনেকগুলা ঘর ভেঙে গেছে আমার নিজের চোখের সামনে দেখা। অফিসারদের, সৈনিকদের অনেকের ঘর ভেঙে গেছে, অনেকগুলো মানে বিয়ে ভেঙে গেছে, এগুলো আমার। তো এই আমার যেই অফিসাররা বা আমাদের যেই সৈনিকরা সেই দিন দেখে আসছে, তারা তো কেউ আবার সেই দিন আবার ওই রকম আরেকটা, দে উইল নট ওয়ান্ট টু রিলিভ দোজ ডেজ অ্যাগেন। ওই হুম। এক্সপিরিয়েন্স তো কেউ চায় না। সুতরাং এটা একটা অ্যাবসার্ড আইডিয়া বর্তমানের এই 2025 সালে এসে, এটা এই বর্তমানের বাস্তবতায় এখনকার দিনের অফিসার সৈনিকরা তারা অনেক সমঝদার, অনেক বুদ্ধিমান, তাদের কাছে এরকম একটা আইডিয়া সেল করাটাই এটা একটা অ্যাবসার্ড আইডিয়া, এটা ডিলিউশন, কমপ্লিট ডিলিউশন। তো এটা মানে ইন্ডিয়ানরাও যদি তাদের স্বপ্নদোষটা যদি তারা একটু কোনোভাবে পানি পড়া কবিরাজের ওষুধ টষুধ খেয়ে যদি তারা বন্ধ করতে পারে, আমার মনে হয় এটা সবার জন্যই ভালো। না, তোমার কি মনে আছে আমাদের শোগুলো আমরা কিভাবে শুরু করছিলাম? আজকে 1 বছর হয়ে গেছে কিন্তু। জানুয়ারিতেই আমাদের, ডিসেম্বরে শুরু করছিলাম হুম ফার্স্টটা। হুম হুম। এরপর আস্তে আস্তে ট্রিপিং করে জানুয়ারিতে ওই যে পালকি ভট্টাচার্য, পালকি শর্মাকে পালকি নিতে শর্মা। বললাম। ওই সময় যেই কথাগুলো আমরা বলতাম ঠিক এখন কিন্তু প্রফেটিক লাগে আমার কাছে। কারণ হলো ইন্ডিয়া জাস্ট মানে এটা ছিল ওদের মানে সবেদন নীলমণি সবচেয়ে বড় একটা ওই কোহিনূরের মতো তাদের সাম্রাজ্যে বাংলাদেশ যে তাদের, এখন এটা গেছে তাদের হাতছাড়া হইয়া। তো ওরা তো গেছে পাগল হইয়া। কারণ ওরা ওরা এটা বলে নিজেদের সান্ত্বনা দিতেছে, ওরা তো বিশ্বগুরু সবকিছু কন্ট্রোল করে। কিন্তু আস্তে আস্তে তো বাড়ির পাশে বাংলাদেশও কন্ট্রোল করতে পারেন। হুম। মানে 100টা মুভি বানায় যেখানে দেখায় যে কি বলে বাংলাদেশ, ওই যে একটা ওই দিনও বানাইছে কি জানি ইমার্জেন্সি, ওখানে দেখাইতেছে শেখ মুজিব ও মির্জা ভাই, দৌড়ায় মির্জা পালায় ভাই, দিস যাইতেছে। ইজ ইম্পর্টেন্ট। মির্জা, এই যে এটা কিন্তু খুব খারাপ করছে দেখেন।
শেখ মুজিবুর রহমানের নিয়ে আমাদের হাজারো ইয়ে আছে, কমপ্লেন আছে, কিন্তু উনি কিন্তু সিঁড়ির মাথায় দাঁড়ায় কলিজা দেখায় বলছে যে তোরা আমারে মারতে আসছস, তোকে কত বড় সাহস। উনি হ্যাঁ, কিন্তু বুকে গুলি খেয়ে, হ্যাঁ, একটা লোক বুকে গুলি খেয়ে মারছে, এই লোকটারে দেখাইছে সে পালায় গেছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। এবং না, দরজা আটকানোর এটা সময়, এটা তো দরজা ওদের আটকানোর সময় মাথায় স্ট্যান্ডার্ড গুলি খেয়ে। বাঙালি। ইন্ডিয়ানরা বাঙালিদের এরকম কাওয়ার্ড হিসাবেই দেখে, এটাই দেখাই দিছে হ্যাঁ, এখন। এখানে যে মানে সাহসী মানুষজন থাকে, স্বাধীন মানুষজন থাকে, এটা তো আর ওদের মাথার ভিতরে ভাই, ক্ষুদ্র আচ্ছা মস্তিষ্কের ঠিক আছে, ধরবে না আমি এটা। বুঝলাম আপনারা 15ই আগস্ট নিয়েই যদি বানাইতে চান, শেখ মুজিবের কিলিংটাই যদি দেখাইতে চান, ভাই এটা দেখানোর তো মানে আপনার আসল ঘটনাটাই দেখাইতেন। আসল ঘটনা তো আমরা অনেক আ- ওইখানকার যারা আই উইটনেস যারা আছে, তারা তো অনেকেরই এটার এটার বক্তব্য, কি হয়েছিল না হয়েছিল, উনি ওই সিঁড়ির গোড়ায় দাঁড়ায় মেজর নূর চৌধুরী, মেজর হুদার সাথে ওনার তর্কাতর্কি হচ্ছিল, হ্যাঁ তোরা বেয়াদবি করছিস কেন, এই জাতীয় কথাবার্তা বলতে বলতে একজন এসে ঠাস করে তাকে একদম প্রপার ফায়ার করে দিল। হুম, হুম, তো হুম। এগুলো তো না, ভাই তো মানে যেটা শুনলাম যে একজনে নাকি ওই যে ইসে ওই শেখ কামাল, সে গুলি করতেছিল এবং তার হুম। ওয়াইফও নাকি গুলি হ্যাঁ, করতেছিল। একজন সৈন্য সৈন্য মারা গেছে, দ্যাটস ওয়াই দে গট অ্যাজিটেটেড। আসলে রাইট। তাদেরকে ধইরা নিয়ে যাওয়ার কথা ছিল, ওইখানে মারার এটা কথা কিন্তু ছিল না। আসলে আচ্ছা যাও, এটা দ্যাটস আ ডিফারেন্ট ডিবেট, এটা নিয়ে আমরা হুম। আরেকদিন ইয়ে করবো না। তো আমার মনে হয় না, আজকে আমাদের আমার কথা হলো যে ব্যাপারটা হলো যে ইভেন ধরো যদি আওয়ামী লীগের বয়ানটাও নেয়, তাইলেও তো জিনিসটা ওইটাও আমরা মানি। 75 নিয়ে যদি আওয়ামী লীগের বয়ানও তারা নেয়, তাহলে তা ওটাও আমরা রেসপেক্ট করি। তাও তো তোরা রাখলি না, আরো ন্যাক্কারজনক ভাবে কি দেখালি। এবং সবচেয়ে মজার আচ্ছা, ব্যাপার, কেউ প্রোটেস্ট করলো না এটার ব্যাপারে, আওয়ামী লীগরা গুলা। অথচ এখন তো আওয়ামী এখন লীগ তো যদি আওয়ামী লীগ থাকতো, কানে মানে কি এক একজন বিশাল দেশপ্রেমী, এটা সেটা, মুজিব বাবা আব্বা চাটতে চাটতে শেষ, মানে আর একটা কথা যে ভাই কার মুখে এখানে শুনলাম না, একটা কথা কার মুখে শুনলাম না। এখানে একটা বরঞ্চ অ্যানিকডোট দিয়ে রাখি। বরঞ্চ বামপন্থীরা, বিএনপি পন্থীরা প্রতিবাদ করছে যে শেখ মুজিবকে এখানে দেখানো উচিত হয়নি। মির্জা ভাই, এই যে বিজেপির সুবিধা হবে এই দেশভক্তি সিনেমা বানাইতে গিয়ে, কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। তারা একের পর এক ফ্লপ দিতেছে। নায়করা কিন্তু, যেমন অক্ষয় কুমার একের পর এক ফ্লপ দিতেছে, কিন্তু সে কিন্তু তার ফি নিয়ে চলে যেতেছে। এই ফাঁকে কিন্তু তেলেগু আর তামিল ইন্ডাস্ট্রি একটার পর একটা 1,000 কোটি টাকা, 1,000 কোটি রুপিস মুভি মুভি নিয়ে আসছে, একটা দুইটা না। গত 3-4 বছরে অনেকগুলি 1,000 কোটি রুপির উপরে গ্রস হওয়া মুভি নিয়ে আসছে। অন্যদিকে খান সাহেবদের মুভি ছাড়া পুরা বলিউড কমপ্লিট ফেইলিওর, এই শুধুমাত্র এগুলিতে কনসেন্ট্রেট করার জন্য। হুম, হুম, হুম। পুরো তারা তো ব্যাকফায়ার এটা করছে। করতেই চাচ্ছিল যে খানদের ডাইনেস্টি তারা ভাঙবে, ভাঙতে তো পারেই নাই। উল্টা তাদের যারা ছিল এগুলো এগুলো সব এখন মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, তাদের মানে এগুলো নিয়ে পুরো ডিটেল কাজ আছে, দেশভোগ চ্যানেলটা আমাদের আচ্ছা দর্শকরা আপনারা যাক, দেখতে আমরা পারেন। তাহলে মির্জা ভাই, আমার মনে হয় আজকে আমরা আমাদের আলোচনাটা এখানে শেষ করতে পারি। যারা এতক্ষণ আমাদের এই এই আলোচনাটা দেখলেন, আজকে আমরা আমার মনে হয় একটু বেশ আড্ডার মোডে ছিলাম, তো আমরা অনেক হালকা কথাবার্তা হয়ে গেছে, যদিও আমরা শুরু করতে আমাদের আলোচনাটা আরো আরো খুব সংক্ষেপে, আমরা খুব ভারী ভারী মানে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি শেষের দিকে এসে একটু মানে লাইট মোডে আমরা চলে গিয়েছি। তো আমরা চেষ্টা করব ভবিষ্যতেও আমাদের এই আমরা যে এখন আবার নিয়মিত বসার চেষ্টা করছি, এই এই নিয়মিত আমাদের এই আলোচনাগুলো জারি রাখার চেষ্টা করব। আপনাদের যদি কারো কোনো আমাদের এই আলোচনার সাথে ব্যাপারে কারো কোনো রকমের কোনো মন্তব্য থাকে, বা বিশেষ করে কোনো রকমের দ্বিমত যদি থাকে, সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের সাথে আমাদের মানে ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রোফাইলেও আমাদেরকে আপনারা মেসেজ দিতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোকে অ্যাড্রেস করার। আর আপনারা যদি অন্য কোনো বিষয়ে আলোচনা যদি আপনারা শুনতে চান, সেটাও আমাদেরকে, বা কোনো অতিথির ব্যাপারে আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে যে কাকে আনা যায় অতিথি হিসেবে, সেটাও আমাদেরকে জানান। আর এছাড়া অন্য যে কোনো ইস্যুতে আপনারা সরাসরি আমাদের সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলের আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের পেজেও আমাদেরকে লিখতে পারেন। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।